আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ইংলিশ টিচিংয়ের মূল কাঠামো। এটা ইংলিশ টিচিংয়ের সাথে রিলেটেড, অর্থাৎ আমরা যারা ইংলিশ টিচিংয়ের সাথে জড়িত আছি তাদের বেসটা আসলে কি বা তাদের মিনিমাম কতটুকু নলেজ থাকা দরকার, এটা নিয়েই আমাদের আজকের আলোচনা। আমাদের টিচারদেরকে অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বে স্কিলড হতে হবে, রাইট ফর্মস অফ ভার্ব। কারণ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে, স্পেশালি ফরেন ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুল করি রাইট ফর্মস অফ ভার্বে। লিখতে গেলে দেখা যায় যে অন্যান্য ওয়ার্ড মোটামুটি ঠিকই আছে, কিন্তু ক্রিয়ারূপ বা ভার্ব ফর্ম ব্যবহার করার ক্ষেত্রেই ভুল হয়। এবং আমরা যখন বলতে যাই, ইন কেস অফ আওয়ার স্পোকেন, উই ডু দ্য মিস্টেকস ইন ইউজিং ভার্ব ফর্ম। যারা স্পোকেন ইংলিশের কোর্স করে ইংলিশ শিখে তারা ফ্লুয়েন্সি পায়, তারা হয়তো অনর্গল কথা বলতে পারে, মানে একেবারে নাকে মুখে মানে ইংলিশ বলে, বাট দেখবেন তাদের ভালো করে দেখবেন যে তাদের মানে বলার ক্ষেত্রে ভুল হয়েছে, অনেক ভুল থাকে। সেই ভুলগুলো হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ভার্ব ফর্মেই ভুল করে। এই কারণেই আমাদের মূল ফোকাস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর এই রাইট ফর্ম অফ ভার্বের সাথে উপরের 4টা টপিক খুব ক্লোজলি রিলেটেড। এখন বলতে পারেন যে রাইট ফর্ম অফ ভার্বের সাথে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ক্লজ, ফ্রেজ এদের সম্পর্ক কি? আমার এই 5 মিনিটের আলোচনার পরেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আমাদের মূল যে জার্নি সেটা শুরু হবে ভার্ব থেকে, রাইট? এইখানে যে 5টা, এটা ছাড়াও আমরা অন্যান্য অনেক বিষয়ের সাথে আমরা জড়িত থাকি এবং আমরা শিখাই অনেক কিছু, বা অনেক কিছু নিয়েই আমাদের আলোচনা থাকে। বাট একবারে বেস যেটা যেটা ছাড়া আমাদের আসলে একবারেই চলবে না, সেটা হচ্ছে এই 5টা। তো এর মধ্যে প্রথমে আছে ভার্ব। ভার্বের থেকে আমার ভার্বের কি জানতে হবে? ডেফিনেশন অ্যান্ড কাইন্ডস, অর্থাৎ সংজ্ঞা এবং প্রকারভেদ। এখন ভার্বের সংজ্ঞা তো আমাদের জানা, নর্মালি আমরা জানি যে 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 পার্ট অফ স্পিচ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অ্যাকশন ওয়ার্ড হইলেই সেটা ভার্ব। কিন্তু ভার্বের এই যে সংজ্ঞা আমরা দিলাম, ইটস নট এনাফ ওয়ান। একটা ভার্ব মাল্টি ডাইমেনশনালি ব্যবহৃত হয়, এটাকে বলা হয় অলরাউন্ডার পার্ট অফ স্পিচ। সে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে। এজন্য মানে তাকে বলা হয় অলরাউন্ডার পার্ট অফ স্পিচ, রাইট? সো শুধু কাজ করা বোঝায় এই সংজ্ঞাটা ভার্বের জন্য যথেষ্ট নয়। ওকে, তাহলে এটা এখানে আমাদের একটা ল্যাকিংস থেকে যেতে পারে। আর প্রকারভেদের ক্ষেত্রে দেখবেন এক একটা বইয়ের মধ্যে এক এক ধরনের প্রকারভেদ আছে, ভার্বের প্রকারভেদ, রাইট? কেউ বলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কেউ হয়তো বলবে স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এবং কেউ বলবে ফাইনাইট, নন ফাইনাইট। ওকে, এবং অনেক ধরনের আর কি মানে প্রকারভেদ আছে। কিন্তু এই ভার্বের যে প্রকারভেদ, এই প্রকারভেদের বেইজ আছে, ভিত্তি আছে। অর্থাৎ একটা ভিত্তিতে, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার ট্রানজিটিভ 8-10 ধরনের আছে, ইনট্রানজিটিভও 8-10 ধরনের আছে, সেগুলোরও বেইজ আছে। আবার অন্য একটা ভিত্তিতে সে স্ট্রং ভার্ব, উইক ভার্ব হতে পারে, রাইট? সো এই যে ভিত্তি, বেইজ, এই বেইজটা আমাদেরকে জানতে হবে ভার্বের প্রকারভেদের ক্ষেত্রে। তো মোটামুটি ভার্বের সংজ্ঞা এবং প্রকারভেদ, ডেফিনেশন অ্যান্ড কাইন্ডস, এটা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। একেবারে মানে বিশাল ধারণা এরকম না, কিন্তু অ্যাকুরেটলি একটা মিনিমাম ধারণা রাখতে হবে। এবার আসি ভার্ব ফর্ম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা সবচেয়ে অবহেলিত বিষয়, অর্থাৎ এখানে আমাদের কোনো ফোকাস থাকে না বললেই চলে। অথচ ল্যাঙ্গুয়েজের মূল বিষয় হচ্ছে ভার্ব ফর্ম। আমি যে এখন কথা বলতেছি, প্রত্যেকটা সেন্টেন্সে আমি ভার্বের রূপ ব্যবহার করতেছি, ইন এভরি সেন্টেন্স। যে যখন কথা বলে, যে যখন চিন্তা করে, সেখানে যে বাক্যটা থাকে সেখানে একটা ক্রিয়া রূপ থাকে, এবং এইটাই কিন্তু ল্যাঙ্গুয়েজের মূল। এবং এটা নিয়ে আমরা সাধারণত চিন্তা করি না। যেমন আঁকা একটা ক্রিয়া, আমি যদি বলি আঁকি, আঁকো, আঁকবো, এঁকেছিলাম, আঁকা হবে, আঁকা হচ্ছে, আঁকা হচ্ছিল, আঁকা হতে থাকবে, আঁকা উচিত, আঁকতাম, আঁকা হতো। এরকম 110টারও বেশি রূপ আছে, 110+ একটা ক্রিয়ার। ইংলিশেও ড্র ভার্বের 110টারও বেশি রূপ আছে। বাংলার ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আঁকা ক্রিয়ার 110টা রূপ, এটা আমাদের মেমোরিতে ন্যাচারালি সেট হয়ে গেছে। বাট ইন কেস অফ ইংলিশ, উই ডিডন্ট গেট দ্য ন্যাচারাল সেটিং অফ দ্য ভার্ব ফর্ম। এই ড্র ভার্বের বা অন্যান্য ভার্বের 110টা যে রূপ আছে, এটা আমাদের মেমোরিতে ন্যাচারালি সেট হয় নাই, যে কারণেই উই ডোন্ট গেট দ্য ফ্লুয়েন্সি ইন ইউজিং ইংলিশ। ওকে, ইন কেস অফ রাইটিং অ্যান্ড ইন কেস অফ স্পোকেন।
ওকে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমাদেরকে কি করতে হবে? 110টা রূপ সম্বন্ধে জানতে হবে এবং একটা প্রসেসিংয়ের মাধ্যমে 110টা রূপকে আমাদের মেমোরিতে সেট করতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে 110টা যে রূপ আছে, এই রূপগুলো দুই ধরনের। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব ফর্ম, এটাকে আমি সংক্ষেপে বলি এফবিএফ, ফাইনাইট ভার্ব ফর্ম, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ফর্ম এনভিএফ। এফবিএফ, এনভিএফ, এফবিএফ, এনভিএফ। এফবিএফ হচ্ছে 104টা, এই যে 110-এর মধ্যে 104 প্লাস, আর এনবিএফ হচ্ছে 6টা, রাইট? এনবিএফ হচ্ছে 6টা। আচ্ছা, এটা কেন বললাম? কারণ এই যে ক্লজ এবং ফ্রেজের ক্ষেত্রে এটার কাজে লাগবে, এইটার নলেজটা। এই কারণে বলে রাখলাম যে এই যে 110টা ভার্ব ফর্ম, এটা দুই ভাগে বিভক্ত, এফবিএফ এবং এনবিএফ। এটা আরেকটা কারণে আমি এখানে উল্লেখ করেছি, সেটা হচ্ছে আমরা সাধারণত বলি যে ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ইটস এ গ্রেট মিস্টেক, কারণ ভার্বের প্রকারভেদের সাথে ফাইনাইট নন ফাইনাইটের কোনো সম্পর্ক নাই। ভার্ব হচ্ছে ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এই কথাটাই ভুল। বলতে হবে ফাইনাইট ভার্ব ফর্ম অথবা নন ফাইনাইট ভার্ব ফর্ম, কারণ ফাইনাইট ভার্ব ফর্ম, নন ফাইনাইট ভার্ব ফর্ম এটা হচ্ছে ভার্বের রূপের প্রকারভেদ, এটা ভার্বের প্রকারভেদ নয়। যেমন আঁকা ভার্বের একটা রূপ হচ্ছে আঁকি, আমি একটা ছবি আঁকি, এই আঁকিটা বাক্যের অর্থ সমাপন করে, এটা হচ্ছে ফাইনাইট। আর যদি বলি আমি একটি ছবি আঁকতে, ওই আঁকতেটা ভার্বের বাক্যের অর্থ সমাপন করে না, এটা হচ্ছে নন ফাইনাইট, রাইট? এরকম ভার্বের যে 110টা রূপ আছে, এই রূপগুলোর মধ্যে 104টা হচ্ছে ফাইনাইট আর 6টা হচ্ছে নন ফাইনাইট। তাহলে ফাইনাইট নন ফাইনাইট কি? ভার্বের রূপের প্রকারভেদ। ক্লিয়ার? এটা নিয়ে পরে আলোচনা করব ইন ডিটেলস। এবার আসেন ক্লজ এবং ফ্রেজ। ক্লজ এবং ফ্রেজ এটার সম্বন্ধে আমরা ক্লিয়ার ধারণা পাই না। কেন পাই না? কারণ এই ফাইনাইট নন ফাইনাইট সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকে না। যাদের ফাইনাইট নন ফাইনাইট, এফবিএফ এবং এনবিএফ সম্বন্ধে ক্লিয়ার ধারণা থাকবে না, তারা কখনোই ফ্রেজ ক্লজ বুঝবে না, রাইট? কখনোই বুঝবে না। তাহলে ফ্রেজ ক্লজ সম্বন্ধে ক্লিয়ার ধারণা পেতে হলে ফাইনাইট ভার্ব ফর্ম, নন ফাইনাইট ভার্ব ফর্ম সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। ওকে, এইবার আমরা যাচ্ছি, এর আগে একটা কথা বলে রাখি, ক্লজ এবং ফ্রেজের সাথে আর দুইটা বিষয় রিলেটেড। একটা হচ্ছে কনজাংশন, অ্যানাদার ওয়ান ইজ প্রেপোজিশন। কনজাংশন অ্যান্ড প্রেপোজিশন। এই যে কনজাংশন, এটা একটা পার্ট অফ স্পিচ, এক ধরনের পার্ট অফ স্পিচ। প্রেপোজিশন আরেক ধরনের পার্ট অফ স্পিচ। এই কনজাংশনের প্রকারভেদের সাথে ক্লজের প্রকারভেদের একটা খুব ক্লোজ কানেকশান আছে। কনজাংশন মূলত দুই ধরনের, মূলত আরও কয়েক ধরনের আছে বা সাবডিভিশন আছে। একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হয় সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হয় কোঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, রাইট? আর ফ্রেজ গঠন করতে সাধারণত প্রেপোজিশন লাগে। এমন কোনো ফ্রেজ পাওয়া যেতে পারে যে প্রেপোজিশন নাই, এটা দু একটা রেয়ার ঘটনা আছে, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস ফ্রেজের জন্য লাগবে প্রেপোজিশন। তাহলে ক্লজ এবং ফ্রেজ এই দুটার জন্য কি থাকতে হবে? কনজাংশন এবং প্রেপোজিশন, রাইট? তাহলে আমরা বুঝলাম যে ক্লজ, ফ্রেজ, কনজাংশন, প্রেপোজিশন, দে শুড বি লার্নড ইন দ্যাট স্কিল। ওকে, এইবার আমরা যাচ্ছি একটা খুব চমৎকার বা কঠিন বা যাই বলেন না কেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। যারা আমাদের এডুকেশনের সাথে রিলেটেড আছে, আমরা জানি 9-এর সিলেবাসে গিয়া এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শুরু হয়, সিলেবাসে অন্তর্ভুক্তি হয় এবং এটা ইন্টারমিডিয়েটে থাকে, এটা জব টেস্টে থাকে, অ্যাডমিশন টেস্টে থাকে এবং বিসিএস পর্যন্ত এটার থেকে প্রশ্ন আসে। সবগুলোই ক্লজ ফ্রেজেরও প্রশ্ন বিসিএস পরীক্ষায় থাকে, রাইট? এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা সাধারণত আমরা বুঝি না এই কারণেই, কারণ এটার সাথে ক্লজ ফ্রেজ রিলেটেড। ক্লজ ফ্রেজ যে বুঝবে না, সে কখনোই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন পাবে না, কখনোই পাবে না। আর ক্লজ ফ্রেজ বুঝতে হলে কি বুঝতে হবে? ফাইনাইট নন ফাইনাইট বুঝতে হবে, এটা তো আমরা আগেই বলেছি, রাইট? তাহলে কি করতে হবে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে হলে ক্লজ, ফ্রেজ, কনজাংশন এবং প্রিপোজিশন এই সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। এবার আসি রাইট ফর্ম অফ ভার্ব। এখন বলতে পারেন যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কি প্রয়োজন? আমরা তো জানি রাইট ফর্ম অফ ভার্বের প্রায় 50টা মতো নিয়ম আছে বিভিন্ন বইগুলোতে, প্রচলিত নিয়ম, ট্র্যাডিশনাল রুলস।
এগুলোই আমরা পড়ে থাকি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই রুলগুলোর মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্বের সঠিক উত্তর দিতে আমরা পারি না। এবং আমরা যখন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে যাই তখন আমরা ভার্বের সঠিক রূপটা ব্যবহার করতে পারি না। কারণ হচ্ছে ওই নিয়মগুলো আসলে রাইট ফর্মস অফ ভার্বের জন্য অ্যাপ্লিকেবল না। আমি সংক্ষেপে দু একটা বিষয় এখানে পয়েন্ট আউট করতে চাই। নাম্বার 1 হচ্ছে এই যে একটা ভার্বের 110টা রূপ, অর্থাৎ কোনো একটা জায়গায় আমি ভার্ব বসাবো ড্র। এখন সেটা ড্র কিন্তু বসবে না, তার একটা রূপ বসবে 110টার মধ্যে। এই রূপগুলোর মধ্যে প্রথমে আছে দুই ধরনের রূপ, ফাইনাইট এবং নন ফাইনাইট। এখন আমি ফাইনাইট ব্যবহার করব না নন ফাইনাইট ব্যবহার করব, অর্থাৎ একটা গ্যাপের মধ্যে, যে গ্যাপগুলো আমাদের পরীক্ষার জন্য দেওয়া হয় এসএসসিতে এবং ইন্টারমিডিয়েটে, মনে করেন একটা গ্যাপ দেওয়া আছে এবং গ্যাপের জন্য একটা ওয়ার্ড দেওয়া আছে ড্র, সেটা অনেক সময় বক্সে থাকে এবং ওই গ্যাপের জন্য আমাদেরকে সিলেক্ট করতে হয় যে এখানে ড্র বসবে। সিলেক্ট করার পরে ড্র ভার্বের কোন রূপ বসবে সেইটাকে আইডেন্টিফাই করতে হয়, রাইট? তাহলে প্রথমেই আমাকে জানতে হবে ড্র ভার্বের ওই গ্যাপের মধ্যে ফাইনাইট এফবিএফ বসবে না এনভিএফ বসবে, ফাইনাইট ভার্ব ফর্ম বসবে না নন ফাইনাইট ভার্ব ফর্ম বসবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট, ওকে? তারপরে হচ্ছে অন্য কথা, এফবিএফ বসলে কি হবে, এনভিএফ বসলে তারপরে কি হবে, এটাও আমি এখন কিছুটা আলোকপাত করব। বাট ফার্স্টলি আমাকে জানতে হবে এফবিএফ না এনভিএফ, এবং এফবিএফ বসবে না এনভিএফ বসবে এটা বলে দিবে কে? এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটা মাত্র এফবিএফ থাকে, একটা মাত্র ফাইনাইট ভার্ব ফর্ম। এখন সিম্পল সেন্টেন্সে যদি 3টা ভার্ব থাকে তাহলে একটা ফাইনাইট হবে, বাকিগুলো নন ফাইনাইট হবে। কমপ্লেক্স কম্পাউন্ডে 2টা করে ফাইনাইট ভার্ব ফর্ম থাকে। এখন কমপ্লেক্স কম্পাউন্ডে যদি 2-এর অধিক ভার্ব থাকে তাহলে 2টা ফাইনাইট হবে, বাকিগুলো নন ফাইনাইট হবে। এটা সহজেই আমাদেরকে বলে দিবে এই কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পলের নলেজ, মানে এটা সম্বন্ধে আমাদের ধারণাটাই আমাদেরকে বলে দিবে যে ওই গ্যাপে ফাইনাইট হবে না নন ফাইনাইট হবে। যদি ফাইনাইট হয়, যদি আমরা বুঝতে পারি যে ফাইনাইট হবে, তখন আমরা যাব যে ফাইনাইট হইলে সেটার কোন ফর্ম বসবে। ফাইনাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে মোডালস। টেন্স এবং মোডালস। তাহলে টেন্স হচ্ছে 24টা, রাইট? ট্রেডিশনালি আমরা জানি টেন্স হচ্ছে 12টা, কিন্তু টেন্স, প্রত্যেকটা টেন্সেরই দুই ধরনের রূপ আছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। 12 অ্যাক্টিভ টেন্সেস, 12 প্যাসিভ টেন্সেস। আমাদের যে অ্যাপোজি অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, সেই গ্রামার বইয়ে আমরা প্রথমবারের মতো 12 অ্যাক্টিভ টেন্সেস এবং 12 প্যাসিভ টেন্সেসের আলাদা চ্যাপ্টার দিয়েছি। মোডালসের ক্ষেত্রেও তাই। মোডালস হচ্ছে 80টা আছে টোটাল, এর মধ্যে 40 হচ্ছে অ্যাক্টিভ আর 40 হচ্ছে প্যাসিভ, ওকে? তাহলে যখন আমরা বুঝবো এফবিএফ বসবে, তারপরের ধাপ হচ্ছে এটা টেন্স হবে না মোডাল হবে। যদি টেন্স হয় তাহলে আমরা যাব কোন টেন্স, 12টার মধ্যে কোনটা, 12টার মধ্যে কোনটা, এবং লাস্ট ধাপ হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ। মোডাল হইলে 40টার মধ্যে কোনটা, এবং লাস্ট ধাপ হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ। এবং এই ওয়েতে যখন আমরা যাব তখন আমরা অ্যাকুরেটলি ফর্মটা বসাতে পারবো, রাইট? আর যদি নন ফাইনাইট হয়, নন ফাইনাইট হচ্ছে 3 ধরনের, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। সেখানেও অ্যাক্টিভ প্যাসিভ আছে, ইনফিনিটিভ, অ্যাক্টিভ ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ, পার্টিসিপল, অ্যাক্টিভ পার্টিসিপল, প্যাসিভ পার্টিসিপল। আমরা যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল বলি, এটার আসল নাম হচ্ছে, যেটা প্রেজেন্ট পার্টিসিপল তার নাম অ্যাক্টিভ পার্টিসিপল, যেটা পাস্ট পার্টিসিপল তার নাম প্যাসিভ পার্টিসিপল, রাইট? এটা আমি পরবর্তীতে আলোচনার মাধ্যমে ক্লিয়ার করব। এবং পারফেক্ট পার্টিসিপলও 2 ধরনের, সেটা অ্যাক্টিভ প্যাসিভ আছে, ওকে? তাইলে এই যে রাইট ফর্মস অফ ভার্বের একটা সঠিক ফর্ম বসানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি হওয়া উচিত, এটা কিন্তু আমার এই সংক্ষিপ্ত আলোচনায় কিন্তু উঠে আসছে যে একটা ভার্বের 110টা রূপের মধ্যে কোনটা বসবে। এটার প্রথম ধাপ হচ্ছে এফবিএফ না এনবিএফ, সেটা আমাকে বলে দিবে কে? এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এবং তারপরের ধাপ হচ্ছে যে এটা কি টেন্স না মোডাল, এবং সেটা লাস্ট ধাপ হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ। এনবিএফ এর ক্ষেত্রেও তাই, এনবিএফ হইলে সেটা কোনটা, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ, রাইট? এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বে যদি আমরা মাস্টার হতে চাই, মানে প্রক্রিয়া মাফিক। আর কেউ যদি ন্যাচারালি ল্যাঙ্গুয়েজ শিখে থাকে, ন্যাচারালি, যেমন অনেকে আছে হায়ার এডুকেশন করতে গিয়ে ইংলিশ পড়তে পড়তে শিখে যায়, অনেকে মানে গল্প উপন্যাস পড়তে পড়তে ল্যাঙ্গুয়েজ শিখে যায়, অনেকে এনভায়রনমেন্টে দীর্ঘদিন থাকার কারণে, ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্টে দীর্ঘদিন থাকার কারণে শিখে যায়। দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। বাট আমরা যারা শিখতে যাচ্ছি এবং আমরা যারা শিখাতে যাচ্ছি, তাদেরকে এই প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু যেতে হবে। এখন একজন টিচার যদি রাইট ফর্মস অফ ভার্ব শিখাতে চায়, তাহলে তাকে এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। এখন তার যদি এই প্রক্রিয়াটা জানা না থাকে, তাহলে কখনোই কিন্তু সে ওইভাবে সেটা তার স্টুডেন্টদেরকে শিখাতে পারবে না। আমি দীর্ঘদিন এটা নিয়ে গবেষণা করেছি
এবং কিভাবে এর সমাধান করা যায় এটা নিয়ে আসলে আমি পাগল পারা হয়ে সময় কাটিয়েছি, অ্যান্ড আই গট দ্য সলিউশন। আমি একটা মেথড ডেভেলপ করেছি এবং এই যে 110টা ভার্বের ফর্ম আছে তাদেরকে আমি একেবারে আইডেন্টিফাই করেছি, তাদেরকে আমি টাইটেল দেওয়ার মানে নাম দিতে পেরেছি এবং সেটা মেমোরিতে কিভাবে সেট হবে এইটার প্রসেসিংটা করতে পেরেছি। এটা কিছু কয়েকটা গল্প আছে, গল্পের মাধ্যমে সেটা হয়ে যাবে। এনিওয়ে এগুলো আমরা পরে জানতে পারবো। তবে এখন একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার যে এই স্কিলটা অর্জন করার জন্য আমাদেরকে এই ধাপগুলো বেয়ে আসতে হবে। আর এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিক সম্বন্ধে আমরা ভালো ধারণা রাখি না। কেন রাখি না? কারণ এই ধাপটা আমরা অতিক্রম করে আসি না। এবং এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য সাধারণত স্টুডেন্টদেরকে আমরা 50টারও বেশি সূত্র মুখস্থ করাই। বাট আই হ্যাভ গট 3 ফর্মুলা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য। একটা ফর্মুলা হচ্ছে টিবিআই, আরেকটা হচ্ছে ইউআও, আরেকটা হচ্ছে ট্রিপল এ। এই 3টা ফর্মুলার মাধ্যমেই আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পূর্ণ সমাধান দিতে পেরেছি। এবং আমাদের যে নতুন বইটা আসছে অ্যাপোজি এসএসসি ইংলিশ সাজেশন কমপ্লিট সলিউশন অ্যান্ড এক্সক্লুসিভ গ্রামার ফর্মুলা, এই বইতে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে মাত্র 3টা ফর্মুলা দিয়ে সে পুরো সমাধানটা করবে। যে কোনো সেন্টেন্স সে চেঞ্জ করতে পারবে। তবে কখন পারবে? যখন তার এই নলেজগুলো থাকবে, এবং এগুলো আমরা সেখানে ধাপে ধাপে আলোচনা করেছি, রাইট? এবং এই যে মানে যা যা বিষয় আছে এগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলাদা এপিসোড করব, একটা টিউটোরিয়াল করব। এবং আমাদের ওই যে বইটা আমরা বের করলাম সেই বইয়ের মধ্যে মোটামুটি এটার একটা ধারণা দেওয়া হয়েছে, যাতে করে টিচাররা নিজেরাই তাদেরকে ডেভেলপ করতে পারে এবং স্টুডেন্টের উপর সেটা অ্যাপ্লাই করতে পারে। এমনকি কোনো স্টুডেন্ট যদি সেলফ টিচিং চায়, নিজেই শিখতে চায়, তাও সে করে ফেলতে পারবে। আমরা বইটার মধ্যে আমাদের আলোচনাগুলো ধাপে ধাপে ওইভাবে উপস্থাপন করেছি। তো আমাদের আজকের আলোচনা ছিল ইংলিশ টিচিংয়ের মূল কাঠামো। আমি একজন ইংলিশ টিচার। আমি যখন টিচিং শুরু করি সেটা হচ্ছে আরও 15 থেকে 20 বছর আগে, এবং তখন কিন্তু আমি পড়িয়েছি এই ধরনের স্কিল ছাড়াই। এবং আমি আস্তে আস্তে ডেভেলপ করেছি যে আমার যদি এই ধরনের স্কিল না থাকে তাহলে আই কান্ট বি আ সাকসেসফুল অর আ মিনিংফুল ইংলিশ টিচার, রাইট? এবং সেটা করতে গিয়েই আমি ফিল করেছি যে আমাদের দেশে যারা অগণিত টিচার রয়েছে, যারা মানে ওই আমার মতো প্রিলিমিনারি স্টেজে টিচিংয়ে আসছে, তাদের জন্য এই নলেজগুলো জানাটা খুবই জরুরি। এবং আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে অনেক বছর টিচিং করেছেন, তারপরেও এগুলো ক্লিয়ার হয় নাই, কারণ এগুলো শেখানো হয় নাই। কারণ আমাদের দেশে ইংলিশ টিচার বানানোর কোনো প্রতিষ্ঠান নাই। আমরা যারা ট্রেডিশনালি ইংলিশে অনার্স মাস্টার্স করে আসি, তারা কিন্তু এইসব বিষয়ের কোনো জ্ঞান কোথাও থেকে পাই না। এই কারণেই আমি এগুলো নিয়েও কাজ করতে যাচ্ছি। আমি স্টুডেন্টদেরকে নিয়ে যেমন ডিল করতে যাচ্ছি, এবং আমার রাইটিংয়ের মাধ্যমে, বইয়ের মাধ্যমে যেমন সবার সাথে আমি থাকতে চেষ্টা করছি, ঠিক তেমনই টিচারদের সাপোর্টের জন্য আমি কাজ করতে যাচ্ছি, এবং অলরেডি আমার সাথে অনেকে যুক্ত হয়েছেন। সো আজকের এই এপিসোডটা যারা দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারবেন, কারণ আমি কোনো পাণ্ডিত্য জাহির করার জন্য এটা করছি না। ইট ইজ দ্য নিড অফ দ্য টাইম। কারণ আমাদের এই যে মানে কেরিয়ার, আমি একজন ইংলিশ টিচার। সো আমার কাছে এসে, অর্থাৎ আমাকে অতিক্রম করে হয়তো 1000 ছাত্র পার হবে। এখন এই ছাত্রের কোয়ালিটি কি হবে? ইট ডিপেন্ডস অন মাই কোয়ালিটি, মাই টেকনিক, মাই স্কিল। এখন আমি যদি আমাকে একবার ডেভেলপ করে ফেলতে পারি তাহলে কি করতে পারবো? আমি সার্ভিসটা ভালোভাবে দিতে পারবো এবং আই উইল গেট দ্য স্যাটিসফ্যাকশন। আমরা হয়তো অনেক ছাত্র পড়াই, 100, 200, 300, 400, বাট তাদেরকে যে পরীক্ষা পাশের জন্য পড়াচ্ছি সেটার এক ধরনের ইফেক্ট, তারা জিপিএ 5 পাচ্ছে, খুশি হচ্ছে, মানে কনগ্রাচুলেট করছে, মানে সব কিছুই হচ্ছে। বাট আমরা যদি তাকে সত্যিকার অর্থের ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিতে পারি এবং এইসব বিষয়ে তাদেরকে সম্যক ধারণা দিতে পারি, তাহলে এটা কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশান দিবে আমাদেরকে। এবং আমরা দেখব যে তাদের লেটার লাইফে, তারা অ্যাডমিশনে, জব টেস্টে, বিসিএসে তারা এগুলো অ্যাপ্লাই করতে পারবে, এবং ইন কেস অফ দেয়ার কেরিয়ার, মানে যেখানে তারা কাজ করবে সেখানেও তার একটা ভালো ইফেক্ট থাকবে। এবং সেই প্রত্যয় নিয়েই, সেই মিশন নিয়েই আমি আসলে কাজে নেমেছি। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ।